আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। চাঁদা না দেওয়ায় কারখানায় হামলা, ট্রাক এনে পণ্য লুটে জামাতে নিন্দা। কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ, দগ্ধ 10, পুড়েছে ঘরবাড়ি গাড়ি। জানাব হেলে পড়া 5তলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস। এবং সর্বশেষ জানাব দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব বলছেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। চাঁদা না দেওয়ায় কারখানায় হামলা, ট্রাক এনে পণ্য লুটে জামাতে নিন্দা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি রপ্তানিমুখী কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর ও পণ্য লুটের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এ হোসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জানানো হয়, গত 17 ফেব্রুয়ারি বেলা 11টায় রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত বিএলও ওয়ারনেইল ইন্ডাস্ট্রিজ নামক এক কারখানায় একদল সন্ত্রাসী হামলা চালায়। শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তা মনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও শ্রমিকদের মারধর করার পাশাপাশি ট্রাক ভরে প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়। এই ঘটনাকে দেশের শিল্প খাত এবং বিনিয়োগ পরিবেশের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তার প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজি অত্যন্ত ঘৃণ্য ও অমানবিক কাজ। গণমাধ্যমে এই ঘটনার সাথে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহবুজুর রহমান হুমায়ুনের নাম জড়িয়ে যে সংবাদ এসেছে তার পরিপ্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। হামলাকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিবৃতিতে। তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তারা যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন তবে তা জাতীয় অর্থনীতির জন্য অশনি সংকেত। শিল্প প্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজ মুক্ত রাখতে এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ, দগ্ধ 10, পুড়েছে ঘরবাড়ি গাড়ি। কক্সবাজার শহরের কলাতলি এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে আশপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজের বহু গাড়ি পুড়ে গেছে। রাত 9:30টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিগত রাত 1:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। সম্প্রতি চালু হওয়া এন আলম এলপিজি গ্যাস পাম্পটি কলাতলির হোটেল মোটেল জোনের পূর্ব পাশে অবস্থিত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। কর্মচারীরা বালু ও পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। পরে রাত 9:30টার দিকে বেগুর শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসক মোহাম্মদ মান্নান জানান, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত 9টি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ 10 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য 9 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। ঘটনাস্থলে দেখা যায়, পাম্প সংলগ্ন একটি গ্যারেজে রাখা অন্তত 30টি প্রাইভেট কার ও মাইক্রোবাস পুড়ে গেছে। গ্যারেজ কর্মী নুরুল আলম বলেন, পাম্প থেকে ছড়িয়ে আসা আগুনে একে একে 30টির বেশি গাড়ি পুড়ে যায়। ঘটনার সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। এদিকে কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, সন্ধ্যা 9:30টার দিকে ট্যাঙ্ক থেকে গ্যাস বের হয়ে আগুন ধরেছিল, পরে তা নেভানো হয়। রাত 9:30টার দিকে ট্যাঙ্কে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আবার আগুন ধরে। তিনি নাশকতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। হেলে পড়া 5তলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস। রাজধানী ঢাকাসহ সারা দেশে গত বছরের 21শে নভেম্বর কেঁপে উঠেছে ভূমিকম্পে। সেদিন ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। সেই দিনের ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 14টি বহুতল ভবনে ফাটল দেখা যায় ও হেলে পড়ে। এর মধ্যে চৌধুরী বাড়ির সৈয়দপাড়া এলাকায় বকাউল ভিলা নামে একটি 5তলা ভবন আছে। ভবনটি হেলে পড়ার পরও ঝুঁকি নিয়ে এখনও বসবাস করছে মানুষ। গতকাল সরজমিনে দেখা যায় 8 নম্বর ওয়ার্ডের বকাউল ভিলা নামের ভবনটির এক পাশ দৃশ্যমানভাবে হেলে আছে আরেকটি ভবনের ওপর। এছাড়া ভবনের নিচতলায় পিলার ও আশপাশের মাটিতে বড় বড় ফাটল দেখা গেছে। এ ভবনটিতে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কোনো নোটিশ বা সতর্কতামূলক ব্যারিকেড এখনও দেখা যায়নি। অভিযোগ রয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও প্রশাসনের নজরদারির বাইরে রয়েছে, ফলে ভাড়াটেরা আতঙ্কের মধ্যে সেখানে বসবাস করছেন। এলাকাবাসীর দাবি, ভবনটির প্রকৌশলগত পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে কোনো দুর্ঘটনা করার আগে ঝুঁকি এড়ানো যায়। হেলে পড়া ভবনের মালিক বকাউল হেলে পড়া এবং ফাটলের বিষয়টি অস্বীকার করে বলেন, ভবনটি পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হয়েছে। এটা ডিজাইন এরকম। পাশের বাড়িটা আমার আত্মীয়ের, সে একটু ছাদ বাড়িয়েছে, আমি একটু বাড়িয়েছি, তাই এরকম লাগে এবং বসবাসে কোনো সমস্যা হচ্ছে না। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না।
রাজুকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক বলেন, আমি ভূমিকম্পের ওই সময়ে এই থানা এলাকায় ছিলাম না, তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না, তবে খবর নিয়ে বিষয়টি দেখছি। দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব বলছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, 2009 সালে পিলখানায় শাহাদত বরণকারী সদস্যদের পরিবার ও নিকটাত্মীয়, পিলখানায় চাকরিরত যেসব সেনা অফিসাররা দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন। আজ বিকেলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলুন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানেরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও মতবিনিময় সভায় অংশ নেন। তারেক রহমান বলেন, মাহে রমজানের এই পরন্ত বিকেলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, 90-এর গণ আন্দোলন ও 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সব ছাত্র জনতাকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ সর্বমোট 74টি প্রাণ ঝরে গিয়েছিল। প্রতিটি নাম একটি পরিবারের আলো নিভে যাওয়ার গল্প, প্রিয়জন হারানোর বেদনা বিধুর অধ্যায়, একটি সন্তানের পিতৃহীন হওয়ার ইতিহাস, একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি দেশে প্রত্যাবর্তনের পরপরই বনানী সামরিক কবরস্থানে গিয়ে শহীদ সেনা অফিসারদের কবরের পাশে দাঁড়িয়ে উপলব্ধি করেছি গত 17 বছরে আপনাদের দুর্বিষহ সংগ্রাম, অপরিসীম ত্যাগ আর দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার না পাওয়ার নিদারুণ যন্ত্রণা। আমি বিশ্বাস করি পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 ও 26শে ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 ও 26শে ফেব্রুয়ারির স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার কাজ করবে। তারেক রহমান আরও বলেন, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর শিকড় আমাদের স্বাধীনতার ইতিহাসে প্রথিত। 1971 সালে যেদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেদিন সেনাবাহিনীর সঙ্গে তদানীন্তন ইপিআরের সদস্যরা বেতার কেন্দ্রের দায়িত্ব নিয়োজিত থেকে গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে সেনাবাহিনীর সঙ্গে অবিস্মরণীয় অবদান রেখে চলেছে। পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীকে সুসংহত করতে বিশেষ গুরুত্বারোপ করে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করেন। সেনাবাহিনী থেকে যোগ্য ও মেধাবী অফিসারদের প্রেরণের সংখ্যা বৃদ্ধি করা হয়। 1978 সালে এ বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হল সামরিক কায়দায় নতুন করে পুনর্গঠিত হওয়া। 2টি নতুন ব্যাটালিয়ন সংযোজন করে বাহিনীর সংগঠনকে পরিবর্তিত করা হয়। দীর্ঘ সংগ্রামের পর এখন জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ফুটে ওঠে। তাই বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করা প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।